আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টপ বিজনেস সলিউশন থেকে আবার আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো আমি জিয়াউর রহমান মনির। এই ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস প্রেজেন্টেশন করার জন্য। তো সেখানে গ্রাফ, চার্ট বিভিন্নভাবে বোঝানো হয়েছে বলেই আমি সহজ করার অর্থেই একটু ভিডিওটা বড় করছি। আপনারা একটু সময় করে দেখুন, আশা করি উপকৃত হবেন। আর উপকৃত যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক দিবেন আশা করি। আর কোনো বোঝার বা অসুবিধা ফিল করলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো আছেন। তবে দেরি না করে আমরা যত দ্রুত সম্ভব চলে যাই। প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এটার অবজেক্টিভ কী, আমরা কেন ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করে কী বুঝবো বা এর অবজেক্টিভ উদ্দেশ্যটা কী? টু জাজ দ্য ফিনান্সিয়াল হেলথ অফ দ্য কোম্পানি। এটা কোম্পানি আর্থিক আর্থিক স্বাস্থ্য বলেন, শক্তি বলেন, এটা জানা যায়। টু এবিলিটি দ্য প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি লাভ, প্রফিটেবিলিটি বোঝা যায়। দি গেজ দ্য ডেট সার্ভিসিং ক্যাপাসিটি অফ দ্য ফার্ম, কোম্পানি দেনা শোধ করার ক্ষমতা কীরকম সেটা গেস করা যায়, অনুমান করা যায়। টু আন্ডারস্ট্যান্ড দ্য লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম সলভেন্সি ফর দ্য ফার্ম, শর্ট টার্ম অ্যান্ড লং টার্মের সম্বন্ধে বোঝানো যায়। টু নো দ্য রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয় অর ইনভেস্টেড, এবং ক্যাপিটাল এমপ্লয়েড করার ক্ষেত্রে বা ইনভেস্ট করার ক্ষেত্রে রিটার্ন কীরকম হবে তা জানা যায়। আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য আমরা কী কী মেথোলজি পেতে পারি, রিপোর্টটার জন্য কোথায় এই ইনফরমেশন আমরা কালেক্ট করব, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো for collecting the information, I have the communicate with all the department head and the related person so that the information is appropriate and relevant. Also, I have performed the factory visit for the knowing practical scenarios. I have collected all the financial information for analysis. Data কালেকশনগুলো আমরা কোথায় পারি? প্রাইমারি ডাটা আমরা কালেক্ট থ্রু বাই কমিউনিকেশন উইথ ফাইন্যান্স, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এমপ্লয়ি, কমার্শিয়াল এমপ্লয়ি এবং প্রোডাকশন এমপ্লয়ি, অ্যান্ড কালেক্ট ডাটা ফ্রম অ্যানুয়াল রিপোর্ট। অ্যানুয়াল রিপোর্ট থেকে ডিপার্টমেন্ট হেড ওদের থেকে নিতে পারি, কমার্শিয়াল এমপ্লয়ি থেকে নিতে হতে পারে, আর আপনার অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট থাকতে হয় সেটা, এবং কিছু কিছু ডাটা আপনি কোম্পানি ওয়েবসাইট থেকেও নিতে পারেন। আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এসব ডাটা আপনি রাখতে পারেন। তো আশা করি আমরা সেকেন্ড চলে যাই। ওভারঅল পারফরমেন্স, সেলস পারফরমেন্স। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যানালাইসিস করব তখন আমরা আর প্রথমে দেখব এর সেলসটা কীরকম। আমি একটা কাল্পনিক ডাটা, একটা কোম্পানির ডাটা নিয়ে কাজ করছি, কিছু ডাটা নিয়েছি কাল্পনিক ডাটা, সেই ডাটার উপরে ওভারঅল সেলস পারফরমেন্স কীরকম সেটা দেখানোর চেষ্টা করছি, কীভাবে আপনারা এটা প্রেজেন্টেশন করবেন। ওভারঅল সেলস পারফরমেন্স 2013-14 কত ছিল, 14-15 কত ছিল, 15-16 কত ছিল, সেগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে এই তথ্যের উপর ভিত্তিতে দেখেন আমি একটা গ্রাফ চেষ্টা করছি যা সহজে বোঝা যায় আমরা কোন সনে কতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমি একটু সিম্পল কারণে একটু বোঝানোর চেষ্টা করছি, একটা নোট দেওয়ার চেষ্টা করেছি। ওভারঅল শেয়ার পারফরমেন্স ইজ ইনক্রিজিং ওভার দ্য পিরিয়ড ফ্রম 4,620 লাখ টু 5,636 লাখ টাকা। তার মানে আপনার 4,620 লাখ টাকার থেকে 5,636 লাখ টাকা ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ রেভিনিউ ইন্ডিকেট দ্য গ্রোথ অফ দ্য কোম্পানি। তার মানে এটাই বোঝাচ্ছে যে আপনার এটা ইন্ডিকেট গ্রোথ অফ দ্য কোম্পানি গ্রোথ, সেলস রেভিনিউ গ্রোথ, ওভারঅল সেলস পারফরমেন্স ইনক্রিজ দ্য রেভিনিউ ইন্ডিকেট দ্য গ্রোথ অফ দ্য
কোম্পানি, সরি, এটা এখানে গ্রোথ হবে না, এটা ডিক্লাইন করছে কোম্পানি, ওভারঅল দ্য কোম্পানি এটা ডিক্লাইন করছে, নট ইনক্রিজিং, ডিক্রিজিং রেভিনিউ হয়েছে। দেখেন আপনি 13-14 থেকে 2017, সরি এটাকে মিস্টেক হয়েছে, ডিক্রিজিং হবে, তাহলে এটা আসলে ডিক্রিজিং হবে। হ্যাঁ, ওভারঅল পারফরমেন্সে ডিক্রিজিং হবে, সরি আপনারা প্রথমে একটু মিস্টেক করে ফেলছি, তো ডিক্রিজিং হবে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা চারটা বুঝছেন। দেন আমরা চলে যাই লিকুইডিটি রেশিও। আমরা লিকুইডিটি রেশিও কী কী থাকতে পারে, কারেন্ট রেশিও, কুইক রেশিও, আরও অ্যাসেটিক রেশিও বলেন, রেশিও থাকতে পারে। তা আমি কারেন্ট রেশিও এবং কুইক রেশিও দিয়ে বোঝানো চাইছি লিকুইডিটি রেশিওটা কী হতে পারে। ফর লিকুইডিটি রেশিওতে কী বোঝাতে, কী মেজারমেন্ট করবো আমরা। ফর শর্ট টার্ম ফাইন্যান্স মেজর হ্যাভ টু ক্যালকুলেট দ্য লিকুইডিটি রেশিও। ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য অর্গানাইজিং। একটা অর্গানাইজিংয়ের ইম্পর্টেন্ট যে ওয়ার্কিং ক্যাপিটাল কীরকম হতে মানে কী পারফরমেন্স বোঝা যাচ্ছে সেটা লিকুইডিটি রেশিওর দিকে বোঝা যায়। তাই ওয়ার্কিং ক্যাপিটাল কী পরিমাণ আছে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কারেন্ট রেশিও যখন বের করি তখন আমরা কী করি, কারেন্ট লাইবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট অ্যাসেট। তো ক্যালকুলেটিং করি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। হাই কারেন্ট রেশিও ডিটারমিন দ্য সলিউশন অফ শর্ট টার্ম অব্লিগেশন। ওকে, কুইক রেশিওটা আমরা কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দেবো, ইনভেন্টরি বাদ দিলেই সেটাকে ডিভাইডেড করবো কারেন্ট লাইবিলিটিতে, তাহলে আমাদের কুইক রেশিও বেরোবে। তাই আপনারা ওইরকম একটা ইনফরমেশন এইভাবে বের করতে পারবেন। 2000 সালে এরকম একটা চার্ট ডায়াগ্রাম দেখা যাবে, যে আপনি দেখা যায় 2015 সালে এটা কম থেকে ধ্যান বৃদ্ধি পাইছে, কারেন্ট রেশিও এবং কুইক রেশিও এটা বৃদ্ধি পাইছে। তো আমরা এর পরবর্তীতে চলে যাই, আমরা অ্যাক্টিভিটি এফিসিয়েন্সি রেশিও। অ্যাক্টিভিটি এফিসিয়েন্সি রেশিওর মধ্যে আমরা কী পাই দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, আর ইনভেন্টরি টার্নওভার, ফিক্সড অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার। সেখানে আপনার এই অ্যাক্টিভিটি রেশিওতে আপনি কী বুঝাবেন, কোম্পানি কী বুঝাবেন, তাহলে এই অ্যাক্টিভিটি রেশিওতে বোঝা যাচ্ছে যে আমরা এর সাথে সেলসের এবং অ্যাসেটের কী সম্পর্ক। এটা সেলস এবং অ্যাসেট, আপনি সেলসে ইনকাম স্টেটমেন্ট থেকে তথ্য নেবেন সেলসের, আর অ্যাসেটের দেখবেন ব্যালেন্স শিটে অ্যাসেটের নিলে এর অ্যাক্টিভিটি ইভেন্সিটেশন মোস্ট ইম্পর্টেন্ট ইট ডিটারমিন অ্যাসেট অফ ইনক্রিজ অফ দ্য সেলস। আপনি অ্যাসেট ইনভলভ করে কী পরিমাণ সেলস ইনক্রিজিং করতে পারেন সেটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, ফিক্সড অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার। এই টার্নওভারটার হলো সেলস, আর অ্যাকাউন্ট রিসিভেবল হলো এগুলো সব অ্যাসেট আইটেম, ইনভেন্টরি অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আইটেম। শুধু টার্নওভার মানে সেলস। আপনি ইনভেন্টরিটা কীভাবে বের করবেন, ইনভেন্টরিটা বের করবেন হলো আপনি অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি ফর স্পেসিফিক পিরিয়ড। আপনার কস্ট অফ গুডস সোল্ডে আপনি অ্যাভারেজ ইনভেন্টরিতে ভাগ দিলেই আপনি সেটা ইনভেন্টরি টার্নওভার বের হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ডে, ঠিক আছে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবলকে কী করবেন, সেলসটা ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের হয়ে যাবে। এটা দ্বারা কী বোঝাইতেছে, আপনার হাউ টু অ্যাকাউন্ট রিসিভেবল কালেক্ট বাই ক্যাশ ফ্রম কাস্টমার ডিউরিং দ্য ইয়ার। দি রেশিও শোজ হাউ কোম্পানি কালেক্ট ক্যাশ ফ্রম ইটস কাস্টমার। সাম কোম্পানি ফর দ্য ডিফারেন্ট টাইম ফ্রম টু কালেক্ট দ্য ক্যাশ ফ্রম ইটস কাস্টমার। আপনি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও থেকে আপনি বুঝতে পারতেছেন আপনি ক্যাশ কাস্টমার থেকে কত দিনের মধ্যে আপনি ক্যাশ কালেক্ট করতে পারবেন, সেটাও আপনাকে এই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও দিয়ে আপনি বুঝতে পারবেন। যদি আপনি 365 বা 360 দিনে এটা দিয়ে ভাগ দেন, তাহলে আপনার কত দিনে কাস্টমার থেকে ক্যাশ কালেক্ট করতে পারবেন সেটাও জানতে পারবেন। তো আমরা যেটা জন্য অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা সেলস কত হচ্ছে, সেলসের বিনিময়ে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত টাইমস থাকতেছে, কত টাইমস অ্যাকাউন্ট রিসিভেবল থাকতেছে, সেটা মূলত এখানে বোঝার বিষয়।
তারপরে দেখে ফিক্সড অ্যাসেট টার্নওভার, আপনার ফিক্সড অ্যাসেট বিনিময়ের জন্য আপনার কতটুকু রাখছেন, তার মানে সেলস ডিভাইডেড বাই ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মধ্যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই ফিক্সড অ্যাসেট ইউজ করে আপনি কী পরিমাণ সেলস ইনক্রিজ করতেছেন সেটা এটার দ্বারা বোঝানো যায়। যদি আপনার রেশিও পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার মানে সেল বেড়ে গেছে, আর রেশিও পরিমাণ যখন কমে যায় তাহলে আপনার সেলস কমে গেছে, অথবা অ্যাসেট কমে গেছে। অ্যাসেট ভ্যালু বা অ্যাসেটের ভ্যালুয়েশন কমে যাওয়ার ফলে আপনার অ্যাসেট কমে গেলে আপনার সেলস রেশিও বাড়তে পারে। আবার সেলস বাড়লেও অ্যাসেট বাড়তে, ফিক্সড অ্যাসেট রেশিও টার্নওভারটা বেড়ে যেতে পারে। ওকে, এখন টোটাল টার্নওভার রেশিওটা কি, ঠিক সেম সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তাহলে আপনি টোটাল অ্যাসেট মানে এখন অল দ্য অ্যাসেট দিয়ে যে আপনি কি কতটুকু সেলস হচ্ছে বিনিয়োগ করে, অ্যাসেট ইউজ করে আপনি কতটুকু সেলস বাড়াইতে পারছেন সেটাই এটা ইন্ডিকেট করে টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও। লো রেশিও মিন দ্যাট দ্য কোম্পানি ক্যান নট ইউজ প্রপার অ্যাসেট প্রপারলি। আপনার লো রেশিও মানে সেলস কম, লো রেশিও মানে আপনার সেলস কম অ্যাসেট বেশি, তার মানে প্রপার অ্যাসেট আপনি ইউজ করতে পারতেছেন না, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তাই প্রফিট রেশিওটা কি, প্রফিট রেশিওটা আপনি কী পরিমাণ প্রফিট করতেছেন, কী পরিমাণ প্রফিট করতেছেন, দ্যাটস মিন গ্রোথ প্রফিট রেশিও। প্রফিট রেশিও, দিস রেশিও ইজ অ্যাচিভ দ্য প্রফিট ফ্রম দ্য অপারেশন। এই অপারেশন থেকে মানে কোম্পানি অপারেশন করে আপনি কত পার্সেন্ট প্রফিট রেশিও করতেছেন সেটাই এখানে দেখানো হচ্ছে। তাহলে আমরা একটু দেখে এটা চার্ট ডায়াগ্রাম আকারে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে আপনি এখানে দেখেন গ্রোস প্রফিট রেশিও একটা কালার, আর হলো নিট প্রফিট একটা কালার রেড কালার, আর রিটার্ন রেশিও অনেকটা ইয়েলো কালার, আর রিটার্ন অন ইকুইটি এটা দেখেন রিটার্ন অন ইকুইটি আমাদের সবচেয়ে বেশি শো করতেছে। তারপরে আসতেছে আপনার রিটার্ন অন অ্যাসেট, তারপরে শো করতেছে হলো গ্রোস প্রফিট রেশিও, সর্বশেষ রেড কালার হলো নিট প্রফিট রেশিও। সাধারণত নিট প্রফিট একটু কমই শো করে সমস্যা, যার ফলে আপনি এটাকে দেখাচ্ছে। ওকে, আমরা গ্রোস প্রফিট মার্জিনটা কীভাবে বের করি, গ্রোস প্রফিট ডিভাইড বাই নিট সেলস। আপনার গ্রোস প্রফিটে আপনার সেলসের কত পার্সেন্ট আপনি প্রফিট করতেছেন, গ্রোস প্রফিট করতেছেন, সেটাই গ্রোস প্রফিট মার্জিন ইন্ডিকেট করে। নিট প্রফিট কি করে, নিট প্রফিট করে হলে আপনার গ্রোস প্রফিট থেকে নিট সেলস থেকে আপনি কত নিট প্রফিট করলেন, সেলসের কত পার্সেন্ট নিট প্রফিট করলেন সেটা এটা ইন্ডিকেট করে। দ্যাটস মিন নিট প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস, ওই কোম্পানি নিট সেলস, তো এটাই আপনি ইন্ডিকেট করে। ওকে, আমরা গ্রোস প্রফিট মার্জিন, নিট প্রফিট মার্জিন, আমি একটু দূরত্ব বলতেছি, সরি, আপনাদের বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন। তো ভিডিওটি একটু শর্ট করার জন্য একটু বোঝার সাথে আমি একটু দ্রুত বলছি, সরি, যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন। থার্ড, আমরা সেকেন্ড আবার চলে গেলাম রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট মানে আপনি অ্যাসেট ইউজ করে কী পরিমাণ প্রফিট করতেছেন সেটাকে এখানে বলা আছে। তার মানে নিট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। আপনার ওপেনিং এবং ক্লোজিং যদি অ্যাসেট থাকে, এই ওপেনিং এবং ক্লোজিং অ্যাসেটকে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে অ্যাভারেজ টোটাল অ্যাসেট বেরোবে। আর অ্যাভারেজ টোটাল অ্যাসেট হচ্ছে আপনার নিট ইনকামরে ভাগ দিবেন অ্যাভারেজ টোটাল অ্যাসেট দিয়ে, তাহলে আপনার রিটার্ন অন অ্যাসেট, আপনি অ্যাসেট ইউজ করে কী পরিমাণ নিট প্রফিট পেলেন তার পার্সেন্টেজ এখানে আপনি জানতে পারছেন। কোম্পানির যে অ্যাসেট ইউজ করে আপনি কী পরিমাণ নিট প্রফিট বা রিটার্ন পাচ্ছেন সেটাই এটা ইন্ডিকেট করে। আর রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি হচ্ছে আপনার নিট ইনকাম থেকে আপনি কমন ইকুইটি যদি ইউজ করেন শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট, সেটাই বাদ দিলে আপনাকে কী পরিমাণ আপনি আর্ন করতেছেন, একদিনের নিট ইনকাম শেয়ার হোল্ডারের কত পার্সেন্ট ইকুইটির বিনিময়ে সে নিট প্রফিট পার্সেন্টেজ পাচ্ছে সেটাই ইন্ডিকেট করে। দ্যাটস মিন এখানে একটু বলেই দিয়েছে, দিস রেশিও ইন্ডিকেট টু ডিগ্রি অফ দ্য হুইচ দ্য এবল টু কনভার্ট অপারেটিং ইন্টু অ্যান আফটার ট্যাক্স ইনকাম দ্যাট ইভেন্চুয়ালি ক্যান বি ক্লেমড বাই শেয়ার হোল্ডার। রয় is the measure of the stockholder benefit from the investment is since investor cost to place the fine the increasing the value of the earning and opposite return. ওকে, তারপরে আমরা চলে যাই সলভেন্সি ডেট
রেশিও, সলভেন্সি রেশিও অথবা ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিও একটা কাল্পনিক সেটা সলভেন্সি রেশিও মেজারমেন্ট দ্য কোম্পানি পে ডেট। আপনি তার ইকুইটি মানে একটা কোম্পানির শেয়ার হোল্ডার ইকুইটি বিনিময়ে কী পরিমাণ ডেপ্ট আছে সেইটাই এখানে পার্সেন্টেজ করছে। আমি ডেপ্ট এবং রেশিও এবং ইকুইটি রেশিও আলাদা করছি। দ্যাটস মিন এই কোম্পানি দেখা যায় 60% ডেট আছে এবং ইকুইটি আছে 40%, মানে শেয়ার হোল্ডারদের অ্যামাউন্ট আছে হলো 40%, আবার মানুষের থেকে ধার করা আছে, ব্যাংক থেকে ধার করা, অ্যাকাউন্ট রিসিভেবল, এই ধার করা ডেপ্ট আছে হলো 60%। দ্যাটস মিন আপনার সলভেন্সি রেশিও দিয়ে বোঝা যায় ইকুইটির বিনিময়ে আপনি কী পরিমাণ ডেপ্ট রেশিও মানে ডেপ্ট পরিশোধ করতে সক্ষম। যদি আপনার ইকুইটি কম হয় পার্সেন্টেজ ডেপ্ট রেশিও, কোম্পানির অবশ্যই একটু প্রবলেম থাকে, মানে স্ট্রংলেস একটু কমে যায়। তো বিজনেস ওনার ডিটারমাইন দ্য চান্স দ্য লং টার্ম সার্ভাইভাল, মানে প্রবলেমের কাজ করে। ওকে, আমরা এখন একটা টোটাল রেশিওর একটা সামারি দাঁড় করেছি। সামারিতে দেখেন এইভাবে একটা প্রেজেন্টেশন করতে হবে। রেশিও অ্যানালাইসিস, লিকুইডিটি রেশিও কী কী, কারেন্ট রেশিও এটা 2019 সালে কত ছিল, অ্যাক্টিভিটি রেশিও কী কী, অ্যাকাউন্ট রিসিভেবল, টার্নওভার, ইনভেন্টরি হইতে যে আপনাদের বললাম, প্রফিট রেশিও কী, গ্রোস প্রফিট মার্জিন, নেট প্রফিট রেশিও, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি। এভাবে আমাদের রেশিও অ্যানালাইসিস বোঝাতে সক্ষম, যাতে আমরা সহজে এটা বলতে পারি। এখন এর ফাইন্ডিংসগুলো আমরা এভাবে দিয়ে দেবো। এগুলো আমাদের কোন জায়গায় ইনক্রিজ হলো, ডিক্রিজ হলো, অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় ডিক্রিজ হয়েছে, কোথায় ইনক্রিজ হয়েছে, কোম্পানির যে ফাইন্ডিংগুলো অবশ্যই আমরা প্রেজেন্টেশন করব কোম্পানির ইয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এইভাবে ফাইন্ডিংস দেখো, আমি ফাইন্ডিংস 1 2 এইভাবে দিলাম। এভাবে ফাইন্ডিংসগুলো দেখাবো কোথায় আমার ইনক্রিজ হয়েছে, কোথায় ডিক্রিজ হয়েছে, কীভাবে কোথায় প্রবলেমগুলো রয়েছে, কত পার্সেন্ট রয়েছে, সেগুলো আমি ফাইন্ডিংস দিয়ে দিচ্ছি। এই যে এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পারেন। নেক্সটে আমরা চলে এসেছি ফাইন্ডিংস। আমরা একটা হচ্ছে ফাইন্ডিংস করার পরে প্রবলেমগুলো দেখা যাচ্ছে আমাদের অবশ্যই রিকমেন্ডেশন করতে হবে। কোম্পানি কি রিকমেন্ডেশন আমাদের থাকে, তাহলে অ্যাসেট টার্নওভার রেশিও নিড টু ইনক্রিজ বাই প্রপার ইউজ অফ ফিক্সড অ্যাসেট অ্যান্ড ইনক্রিজ অফ সেলস অ্যামাউন্ট। তার মানে আমাদের যদি অ্যাসেট টার্নওভার যদি বাড়াইতে হয় তাহলে আমাদের কী করতে হবে, ফিক্সড অ্যাসেট প্রপার ইউজ করতে হবে, আর প্রপার ইউজ করলে সেলস ইনক্রিজ হবে, আর সেলস ইনক্রিজ হলে আমাদের অ্যাসেট টার্নওভার রেশিওটা বেড়ে যাবে। আর ইনভেন্টরি টার্নওভার সেম increase to proper and just time method has to use for inventory and sales quantity and value has to increase for increasing the turnover ratio. Okay, তারপরে inventory item can be classified consider lead time and cost. The lead time varies for importing from the each of the place or company, so according to the amount and frequency of the used inventory item can be classified. ওকে, আমরা রিকমেন্ডেশন চলে গেলাম। এখন আমরা ফাইনালি লাস্টে একটা কনক্লুশন টানবো। কনক্লুশন দ্য ফিনান্সিয়াল ইজ অ্যানালাইসিস ফর দ্য কোম্পানি। হিয়ার ইজ দ্য গ্রোস প্রফিট রেশিও ইজ ইনক্রিজ লাস্ট ইয়ার অ্যান্ড ডেট রেশিও আর ইনক্রিজ। দ্যাট মিন বিজনেস গ্রোথ is decreasing and business are becoming in safety. The inventory asset turnover ratio is need to increase for proper use asset follow the just in time. The net profit ratio is needed to increase for next fiscal year. আশা করি আপনারা এভাবে প্রেজেন্টেশন করলে, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন করলে কোম্পানি ম্যানেজমেন্ট বোঝার ক্ষেত্রে, থার্ড পার্টি স্টেক হোল্ডার বোঝার ক্ষেত্রে এইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন। এর চেয়ে আরও ভালো আপনারা অনেকে পারবেন, বুঝেন। তো আমার যতটুকু আছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আরও সুন্দর করে আরও করে আপনারা প্রেজেন্টেশন করবেন। আশা করি এই ধারণা একটু আপনাদের অবশ্যই উপকৃত হবে। উপকৃত হলে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আপনাদের সময় দেওয়ার জন্য, পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন যতটুকু পারেন। আশা করি